আসসালামাইকুম। ভীষণ প্লাস কোচিংয়ের পক্ষ থেকে তানভীর রয়েছে আপনাদের সাথে। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় একটা, কারণ এটা অনেক বড় একটা সিলেবাস নিয়ে তৈরি। তো জানেন, এই চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করব প্রথম ক্লাস, এবং ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সবগুলো ইনশাল্লাহ আমরা শিখব। তো চলেন আজকে প্রথম ক্লাস একদম বেসিক থেকে আমরা শুরু করি। আমরা হিসাব বিজ্ঞানের বইসমূহ যে চ্যাপ্টারটা সেটা করছি। হিসাব বিজ্ঞানের বইসমূহ আপনারা দেখতে পাচ্ছেন। হিসাব বিজ্ঞানের বইসমূহ একদম শুরু থেকে আমরা শুরু করব। হিসাব বিজ্ঞানের বইসমূহের মধ্যে প্রথম যে টপিকসটা আছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিট নির্ণয়। তো আমরা যখন হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে যাব, তো তখন আমরা জানি যে এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের কিন্তু দুইটা পদ্ধতি আছে। একটাকে বলা হয় সনাতন পদ্ধতি, দেখেন এখানে লেখা আছে। একটা হচ্ছে সনাতন পদ্ধতি, ট্র্যাডিশনাল মেথড, আর একটা হচ্ছে আধুনিক বা সমীকরণ পদ্ধতি। তাহলে এই দুইটা পদ্ধতি কিন্তু আমাদের শেখা লাগবে, আপনাদের কিন্তু দুইটা পদ্ধতিই আসে। তো চলেন প্রথমে আমরা সনাতন পদ্ধতিতে দেখি। তো সনাতন পদ্ধতিতে হিসাবকে তিনটি ভাগে ভাগ করা যায়। সনাতন পদ্ধতিতে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, একটা সম্পত্তিবাচক হিসাব, আর একটা হচ্ছে নামিক হিসাব। একটা ব্যক্তিবাচক, একটা সম্পত্তিবাচক, আর একটা নামিক হিসাব। সনাতন পদ্ধতিতে তিনটি ভাগে ভাগ করা যায়। তো প্রথমে আমরা আসি ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবে দেখেন যে মূল্য বা সুবিধা গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান ডেবিট হবে, আর যারা সুবিধা প্রদান করবে, মূল্য বা সুবিধা প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, তারা ক্রেডিট হবে। তার মানে হলো সুবিধা গ্রহণ করলে ডেবিট হবে এবং সুবিধা প্রদান করলে ক্রেডিট হবে। এবার সেই সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবে বলতেছে ব্যবসায় যদি কোনো সম্পত্তির আগমন ঘটে তাহলে ডেবিট, আর সম্পত্তি যদি চলে যায় তাহলে ক্রেডিট। তাহলে ব্যক্তিবাচকটা কিভাবে মনে রাখবো? ব্যক্তিবাচক হচ্ছে সুবিধা গ্রহণ করলে ডেবিট, সুবিধা প্রদান করলে ক্রেডিট। আর সম্পত্তিবাচক সম্পত্তির আগমন হইলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। এরপরে আসি নামিক হিসাব। নামিক হিসাবের ক্ষেত্রে যাবতীয় খরচ, ক্ষতি, ব্যয় এগুলো হচ্ছে ডেবিট হবে, আর যদি আয় বা লাভ হয় তাহলে কি হবে? ক্রেডিট হবে। এবার আমাদের যে হিসাব সমীকরণ, ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে হিসাব সমীকরণ, সেটা হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই। আমরা সবাই জানি যদি সমীকরণটা বৃদ্ধি পায় তাহলে কি হবে? এইটা হবে এ সমান সমান এল প্লাস ওই। আচ্ছা, ওইটাকে ভাঙলে এইখানে আমরা সি হবে, সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। ব্র্যাকেট দেওয়ার কারণে ওইটা প্লাস ডি করা হয়েছে। তো আমরা বর্ধিত যে সমীকরণ এ সমান সমান এল প্লাস সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি, এই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের বর্ধিত সমীকরণ। সি মানে হচ্ছে ক্যাপিটাল, আই মানে ইনকাম, ই মানে এক্সপেন্স, ডি মানে ড্রয়িংস। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের বর্ধিত সমীকরণ। তো আমরা সনাতন পদ্ধতিতে যেটা দেখলাম, যে সনাতন পদ্ধতিতে আমরা তিন ভাগে ভাগ করি। সনাতন পদ্ধতিতে হিসাবকে তিন ভাগে ভাগ করি। একটা ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, আর একটা কি? নামিক হিসাব। ব্যক্তিবাচক হিসাবে যদি ব্যক্তি সুবিধা গ্রহণ করে সে ডেবিট, যে সুবিধা প্রদান করবে ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তির আগমন হলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। আর নামিক হিসাবে সমস্ত খরচ বা ক্ষতি ডেবিট, আর আয় বা লাভ হবে ক্রেডিট। এটা হচ্ছে ব্যক্তিবাচক, এটা হচ্ছে সনাতন পদ্ধতি। এবার যদি আমি আধুনিক পদ্ধতিতে যাই, দেখো এটা হচ্ছে আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে হিসাবকে পাঁচ ভাগে ভাগ করা যায়। আধুনিক পদ্ধতিতে হিসাবকে পাঁচ ভাগে ভাগ করা যায়। তো পাঁচ ভাগ কি কি আমরা একটু দেখি। তাহলে সনাতন পদ্ধতি হচ্ছে হিসাবকে তিন ভাগে ভাগ করা যায়, আর আধুনিক পদ্ধতিতে হলো হিসাবকে পাঁচ ভাগে ভাগ করা যায়। তো আধুনিক পদ্ধতিতে কি কি দেখো, প্রথম হচ্ছে সম্পদ হিসাব। সম্পদ হিসাব, তো বলা আছে যে সম্পদ সাধারণত ডেবিট ব্যালেন্স হবে। সম্পদ সাধারণত ডেবিট ব্যালেন্স হবে, সম্পদ বাড়লে ডেবিট ব্যালেন্স। আচ্ছা, সম্পদ সাধারণত ডেবিট ব্যালেন্স। তাহলে সম্পদের ক্ষেত্রে, সম্পদ হিসাবের ক্ষেত্রে কি হবে? সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট, সম্পদ কমে গেলে ক্রেডিট বা হ্রাস পেলে ক্রেডিট। দায় হিসাবের ক্ষেত্রে, দায় হিসাবে সাধারণত ক্রেডিট ব্যালেন্স হয়। তো দায় হিসাব দেখো উল্টা, দায় যদি হ্রাস পায়, দায় হ্রাস পেলে ডেবিট। তাহলে সম্পদ আর দায়ের মধ্যে পার্থক্য হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। সম্পদ আর দায়ের হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। কিভাবে? সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়, আর দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট। আর দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট। স্বত্বাধিকার, স্বত্বাধিকারে দেখো বলছে স্বত্বাধিকার সাধারণত ক্রেডিট ব্যালেন্স হয়। স্বত্বাধিকার যদি হ্রাস পায়, স্বত্বাধিকার হ্রাস পাইলে ডেবিট, আর স্বত্বাধিকার বৃদ্ধি পাইলে ক্রেডিট। অর্থাৎ সম্পদের উল্টা হচ্ছে দায়, আবার সম্পদের উল্টা হচ্ছে স্বত্বাধিকারী। ঠিক আছে, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হবে, কিন্তু দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট, স্বত্বাধিকার বৃদ্ধি পাইলেও ক্রেডিট।
এবার আসি আয় হিসাব। আয় হিসাব যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে, আর আয় হিসাব বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে। আয় হিসাব সাধারণত ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে। আবার ব্যয় হিসাবের ক্ষেত্রে আসো, ব্যয় হিসাব সাধারণত ডেবিট ব্যালেন্স হয়, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। তো আমরা এভাবে বলতে পারি যে সম্পদ, এরপরে ব্যয়, এটা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর যদি হ্রাস পায় পাইলে ক্রেডিট। আর বলতে পারি আরেকটা আছে উত্তোলন, এটার সাথে আসে উত্তোলন। সম্পদ ব্যয় উত্তোলন, যদি বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। আর যদি আমরা লিখি আয়, দায়, স্বত্বাধিকার বা মূলধন লিখতে পারি আমরা এটাকে। এটা যদি বৃদ্ধি পায় উল্টা হয়ে যাবে, বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তাহলে আমরা যদি সংক্ষেপে মনে রাখতে চাই, শর্টকাটে যদি মনে রাখতে চাই, তাহলে বলতে পারি উৎসব, উৎসব বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। আর আদম, বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। এখানে উৎসব বলতে যেটা বোঝাচ্ছি, এখানে উৎসব মানে হচ্ছে এটা হচ্ছে উত্তোলন, এটা হলো সম্পদ, এটা হলো ব্যয়। উত্তোলন, সম্পদ, ব্যয়, বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। আর আয়, দায়, মূলধন এটা হচ্ছে উল্টা, বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। এইভাবে মনে রাখতে হবে ডেবিট ক্রেডিট, ঠিক আছে? ওকে, এরপরে আসি। দেখো এটা আরো শর্টকাটে দিয়েছি, সম্পদ, খরচ বা ব্যয় একই কথা, আর উত্তোলনও আসে এটার সাথে। এগুলো যদি বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। আর আয়, দায়, স্বত্বাধিকার বা মূলধন বা মালিকানা সত্ত্ব যেটাই বলি না কেন, বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। তাহলে এটা যেভাবেই হোক তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? চলো এবার আমরা একটু অঙ্ক শুরু করি। সমস্যা 1, এটা হলো সনাতন পদ্ধতিতে কিছু হিসাবের খাত দেওয়া আছে। সনাতন পদ্ধতিতে হিসাবের খাত দেওয়া আছে, আমাদের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। দেখো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তো সনাতন পদ্ধতিতে হিসাব 3 প্রকার, আমরা আগেই শিখেছি। বলতেছে মিস্টার মাসুদ নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তো মাসুদ যদি 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে, তাহলে এটা সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট কি হবে, চলো আমরা একটু দেখে আসি। মাসুদ যেহেতু নগদ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, তো আমরা হিসাবের খাত 2টা পাচ্ছি, একটা হচ্ছে নগদ হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব। মালিক যদি কখনো কোনো কিছু নিয়ে আসে, মালিক যদি নগদ টাকা নিয়ে আসে, তাহলে নগদ একটা হিসাব খাত হবে আর মূলধন একটা হিসাব খাত হবে। মালিক যা নিয়ে আসে মূলধন, তাহলে নগদ একটা হিসাব খাত, মূলধন একটা হিসাব খাত। শ্রেণীবিভাগ হচ্ছে এটা হলো এই যে নগদ যেটা, এটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, কারণ ব্যবসায় সম্পদ আসছে, নগদ টাকা একটা সম্পদ। আর এই যে মূলধন হিসাব, এটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। মূলধন হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। কোনটা কোন বাচক হিসাব এটা আমরা শিখে ফেলবো আবার যদি না পারো। তাহলে নগদ যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা ডেবিট হবে। নগদ যেহেতু আসতেছে, তাহলে এটা ডেবিট হবে। আর মূলধনটা দেখো ব্যক্তিবাচক হিসাব, এটা ক্রেডিট হবে। এটা হচ্ছে সুবিধা প্রদানকারী। তো আমরা এই কারণে লিখেছি, দেখো এই যে কারণে, যে প্রথমটা হচ্ছে সম্পত্তি আসলো আর পরেরটা হচ্ছে সুবিধা প্রদানকারী। পরেরটা দেখো, সোনালী ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। সোনালী ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে এখানে একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে নগদ টাকা। আমরা সোনালী ব্যাংক হিসাব আর নগদান হিসাব 2টা হিসাব খাত লিখেছি। সোনালী ব্যাংক হিসাব যেহেতু এটা নাম আছে, তাহলে এটা ব্যক্তিবাচক হিসাব, কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নাম থাকলে এটা ব্যক্তিবাচক হিসাব। আর নগদ এটা হলো সম্পত্তিবাচক হিসাব। তাহলে সোনালী ব্যাংক হিসাব ব্যক্তিবাচক হিসাব, দেখো সোনালী ব্যাংক হিসাব ডেবিট আর আমাদের নগদান হিসাব ক্রেডিট।
তো সোনালী ব্যাংক এখানে ডেবিট করা হয়েছে কেন? কারণ এটা হলো সুবিধা গ্রহণকারী, আমরা সোনালী ব্যাংকে টাকা জমা দিচ্ছি, তাহলে সোনালী ব্যাংক সুবিধা গ্রহণ করছে, এই জন্য এটা হচ্ছে সুবিধা গ্রহণকারী। আর সম্পদ, এই যে নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা চলে যাচ্ছে আমার কাছ থেকে, তাহলে এটা হলো সম্পত্তি চলে যাচ্ছে। আর আমরা জানি সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয়, সম্পত্তি আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। 3 নাম্বারটা দেখো, মিস্টার অপুর নিকট হতে মাল ক্রয় করা হলো 2000 টাকা। অপুর নিকট থেকে মাল ক্রয়, তাহলে নাম আছে, নাম থাকলে আমরা জানি বাকিতে ক্রয় হয়, তাই না? নাম থাকলে বাকিতে ক্রয়, তো বাকিতে যদি ক্রয় করি, ক্রয় থাকলে ক্রয়, ক্রয় হিসাব ডেবিট হবে। দেখো এখানে ক্রয় হিসাব ডেবিট। আর কার কাছ থেকে ক্রয় করছি? অপু হিসাব, তাহলে অপু হিসাব ক্রেডিট। তাহলে এই যে ক্রয় হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, এগুলো হচ্ছে নামিক হিসাব। আর অপু এটা হলো ব্যক্তিবাচক হিসাব, যেহেতু নাম আছে এটা হলো ব্যক্তিবাচক হিসাব। তাহলে আমরা কি কি দিয়েছি? প্রথমটা দিয়েছি হলো ব্যবসায়ের খরচ, ক্রয় করলে ব্যয় হয়, আমরা জানি ক্রয় করলে কি হয়? ক্রয় করলে ব্যয় হয়, এটা হচ্ছে ব্যবসায়ের খরচ। তাহলে আমরা বলেছি না যে কোনো খরচ, ক্ষতি, ব্যয় এগুলো হচ্ছে ডেবিট হবে, তাহলে নামিক হিসাবে খরচ, ক্ষতি, ব্যয় এগুলো ডেবিট হয়। আর ব্যক্তিবাচক হিসাবে দেখো সুবিধা প্রদান করছে, সুবিধা প্রদানকারী ক্রেডিট হয়। অপু সুবিধা দিচ্ছে, অপুর কাছ থেকে তুমি ক্রয় করছো, অপু সুবিধা দিচ্ছে, তাহলে অপু হচ্ছে সুবিধা প্রদানকারী, এই জন্য অপু ক্রেডিট হচ্ছে। 4 নম্বরে, মিস্টার সামির নিকট মাল বিক্রয় করা হলো 5000 টাকা। সামির নিকট মাল বিক্রয় করেছো 5000 টাকা, তাহলে সামির নিকট যেহেতু বিক্রি করেছো, তাহলে মিস্টার সামি ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। তা সামি যেহেতু সে একজন নাম, এই জন্য এটা ব্যক্তিবাচক হিসাব, আর বিক্রয় হিসাব এটা হচ্ছে নামিক হিসাব। তো দেখো সামির নিকট মাল বিক্রি করেছো, তাহলে এখানে সুবিধা গ্রহণ করছে কে? সামি নিজে, সামি সুবিধা গ্রহণ করছে, সামি পণ্য পাচ্ছে, তাহলে সামি ডেবিট, সুবিধা গ্রহণকারী ডেবিট হয়। আর বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব একটা নামিক হিসাব, বিক্রয় হিসাবে একটা নামিক হিসাব। বিক্রয় করলে কি হয়? বিক্রয় করলে আয় হয়, বিক্রয় করলে আয় হয়, তাহলে আয় হলে আমরা জানি আয় হলে ক্রেডিট হয়, এই জন্য লিখেছি এটা একটা ব্যবসায়ের আয়, এই জন্য এটা ক্রেডিট হবে। 5 নাম্বারটা দেখো, নগদ ক্রয়। আগেরটা ছিল বাকিতে ক্রয়, অপুর নিকট, এবার হচ্ছে নগদ ক্রয়। নগদ যদি ক্রয় করি, দেখো ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব নগদান হিসাব। তো খেয়াল করো ক্রয় হিসাব ডেবিট কেন হলো? কারণ ক্রয় হিসাব ডেবিট এই জন্য হলো যে যে কোনো নামিক হিসাবে, যে কোনো নামিক হিসাবে যদি ব্যয় হয়, ক্ষতি হয়, ডেবিট হয় না। তাহলে যেহেতু আমি ক্রয় করছি, একটা ব্যয় হচ্ছে, তাহলে এটা একটা নামিক হিসাব, নামিক হিসাবে যেহেতু এটা একটা ব্যয়, এই যে ব্যবসায়ের খরচ, এই জন্য এটা ডেবিট হবে। আর নগদান হিসাব, সম্পত্তি চলে যাচ্ছে না, এটা একটা সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয়। তাহলে এইভাবে আমরা আলাদা করে ছক করে নিব। একটা হচ্ছে ক্রমিক নম্বর, হিসাবের খাত, হিসাবের শ্রেণী, ডেবিট ক্রেডিট, আর কারণ বা ব্যাখ্যা। 6 নম্বরটা আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় 5000 টাকা। তো আসবাবপত্র কিন্তু একটা সম্পদ। দেখো আসবাবপত্র আমরা ক্রয় করেছি, তাহলে সম্পদ ক্রয় করছি, সম্পদ আসলো, ব্যবসায় কি সম্পদ আসতেছে না? আসবাবপত্র ক্রয় করলে ব্যবসায় সম্পদ আসছে, তাহলে সম্পদ, তাহলে এটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। আর নগদান হিসাব এইটাও সম্পত্তিবাচক হিসাব। তাহলে একটা সম্পদ আসছে আর একটা সম্পদ চলে যাচ্ছে, আসবাবপত্র নামক সম্পদটা আসছে আর নগদ নামক সম্পদ চলে যাচ্ছে। 7 নম্বর বলছে, মিস্টার অপুকে পরিশোধ করা হলো 1000 টাকা। অপুকে পরিশোধ করা হয়েছে 1000 টাকা, তাহলে এখানে সুবিধা গ্রহণ করছে কে? অপু সুবিধা গ্রহণ করছে, তাহলে অপু যদি সুবিধা গ্রহণ করে, তাহলে দেখো অপু ডেবিট, তাহলে আমরা মিস্টার অপুকে ডেবিট করব, মিস্টার অপু ডেবিট, এটা একটা ব্যক্তিবাচক হিসাব। আর নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে সম্পত্তি চলে যাচ্ছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে অপু ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কর্মচারীকে বেতন পরিশোধ করা হলো 5000 টাকা। তো দেখো কর্মচারীকে যদি আমি বেতন দেই, তাহলে বেতন কিন্তু একটা নামিক হিসাব, বেতন একটা নামিক হিসাব। আর নামিক হিসাবে যদি ব্যয় বা খরচ হয়, তাহলে কি হয়? ডেবিট হয়, তাহলে বেতন ডেবিট হবে, এটা একটা নামিক হিসাব। আর বেতন বাবদ যে নগদ টাকা চলে যাচ্ছে, নগদ টাকা যদি চলে যায়, নগদ তো একটা সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয়, এই জন্য নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। চেকে ভাড়া পরিশোধ করা হলো 2500 টাকা। চেকের মাধ্যমে ভাড়া দিয়েছো, তাহলে এই যে ভাড়া, ভাড়া তো একটা নামিক হিসাব, তাহলে নামিক হিসাব যেহেতু এটা একটা ব্যয় খরচ, এটা একটা নামিক হিসাব, নামিক হিসাবে ব্যয় বা খরচ হলে ডেবিট হয়, তাহলে ভাড়া হিসাব ডেবিট। আর ব্যাংক হচ্ছে একটা সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাবে দেখো ব্যাংক হচ্ছে একটা সম্পত্তিবাচক হিসাব। না, সম্পত্তিবাচক হিসাব না, এটা হচ্ছে
ব্যক্তিবাচক হিসাব। তাহলে ব্যক্তিবাচক হিসাবে সুবিধা প্রদানকারী, যে সুবিধা প্রদান করবে সে হচ্ছে ক্রেডিট। পরেরটায় আসি। 10 নম্বর বলছে বিনিয়োগের সুদ পাওয়া গেল 2000 টাকা। বিনিয়োগের সুদ নগদ পেয়েছো, তাহলে নগদান হিসাব, তাহলে নগদ হচ্ছে একটা সম্পত্তিবাচক হিসাব, তাহলে সম্পত্তি আসলে ডেবিট হয়, আমাদের সম্পদ আসছে, সুদ বাবদ নগদ টাকা সম্পদ আসছে। আর সুদ হিসাব ক্রেডিট, সুদ হিসাব তো একটা নামিক হিসাব, তো নামিক হিসাব হচ্ছে ব্যবসায়ের একটা আয়, নামিক হিসাব হচ্ছে ব্যবসার একটা আয় বাড়ছে, তো আয় বাড়লে ক্রেডিট হয়। বুঝে গেছে? তাহলে এই ছিল আমাদের 1 নম্বর অঙ্ক। এটা হচ্ছে সনাতন পদ্ধতিতে। আমরা প্রবলেম 2 যেটা, এটা তোমরা বাসায় করবা, এটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে। আধুনিক পদ্ধতিতে এটাও কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে, এটা তোমরা বাসায় করবা। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে ক্রমিক নম্বর, হিসাবের খাত, হিসাবের শ্রেণী বিভাগ, ডেবিট ক্রেডিট এবং কারণ। ঠিক আছে, চলো আমি অল্প কিছু করে দিই, তোমরা বাকিটা বাসায় করবা। দেখো প্রথমটা আছে, মিস্টার সুমন 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। সুমন সে ব্যবসা শুরু করেছে 50,000 টাকা নিয়ে। তাহলে নগদান হিসাব আর মূলধন হিসাব, এটা হচ্ছে দুইটা হিসাব খাত। তো নগদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব, আর মূলধন হিসাব হচ্ছে মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকার হিসাব। মালিক যদি ব্যবসা শুরু করে তাহলে এখানে দুইটা হিসাবের খাত কি কি, একটা নগদ টাকা ব্যবসায় নিয়ে আসছে একটা হিসাব, আর একটা হচ্ছে মালিক মূলধন হিসাবে নিয়ে আসছে মূলধন হিসাব একটা। তাহলে দুইটা হিসাব, একটা হলো নগদ টাকা এটা সম্পদ হিসাব, আর মূলধন হিসাব এটা হচ্ছে সত্ত্বাধিকার হিসাব। ঠিক আছে, তাহলে সম্পদ বৃদ্ধি পাইলে দেখো আমাদের নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে সম্পদ বৃদ্ধি, আর এটা মালিকানা সত্ত্ব, যেহেতু মূলধন আসছে, মূলধন আসলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাহলে সম্পদও বৃদ্ধি পাচ্ছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি এ বৃদ্ধি পাচ্ছে আর ওই বৃদ্ধি পাচ্ছে। পরেরটা বলছে ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। তো ব্যাংকে যদি জমা দাও, ব্যাংক একটা হিসাব খাত, নগদান হিসাব একটা হিসাব খাত, তাহলে ব্যাংকে জমা দিচ্ছ ব্যাংক একটা হিসাব খাত, আর নগদ টাকা জমা দিচ্ছ নগদ একটা হিসাব খাত। তাহলে আমরা এখানে শ্রেণীবিভাগ দেখো, ব্যাংক হচ্ছে একটা সম্পদ হিসাব, নগদ একটা সম্পদ হিসাব। তাহলে একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকে যখন তুমি জমা দিবা তাহলে ব্যাংক নামক সম্পদটা বৃদ্ধি পাচ্ছে, আর তোমার যে নগদ টাকা চলে যাচ্ছে নগদ নামক সম্পদ হ্রাস পাচ্ছে। এইভাবে আমরা আধুনিক পদ্ধতিগুলো করে ফেলবো। তারপরে দেখো ধারে ক্রয় 10,000 টাকা, আর পরেরটা নগদে ক্রয়। প্রথমটা হচ্ছে ধারে ক্রয়, পরেরটা কি নগদে ক্রয়। তো ধারে যদি ক্রয় করি, দেখো ক্রয় হিসাব আর প্রদেয় হিসাব, ধারে ক্রয় করলে ক্রয় হিসাব প্রদেয় হিসাব, আর নগদে করলে ক্রয় হিসাব নগদান হিসাব। তাহলে পার্থক্য হচ্ছে নিচেরটাই, ধারে ক্রয় করলে ক্রয় হিসাব প্রদেয় হিসাব, আর যদি নগদে ক্রয় করি ক্রয় হিসাব নগদান হিসাব। তাহলে এই যে ক্রয় করছি, ক্রয় একটা ব্যয়, আমি ক্রয় করলে ক্রয় কি হয় একটা ব্যয়, তাহলে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। আর প্রদেয় হিসাব, টাকা কি পরিশোধ করেছি, পরিশোধ করিনি, তাহলে প্রদেয় হিসাব হবে বা পাওনাদার হিসাব হবে, এটা একটা দায়, তাহলে দায়ও বৃদ্ধি পাচ্ছে। তাহলে ধারে ক্রয় করলে আমাদের ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পাইলে কিন্তু আলটিমেটলি মালিকানা সত্ত্বের প্রভাব পড়বে। ঠিক আছে, পরেরটা দেখো নগদে ক্রয় যেটা, তাহলে ক্রয় এটা একটা ব্যয়, এই যে নগদ হিসাব এটা কিন্তু সম্পদ, সম্পদ কমে যাচ্ছে না, এই জন্য ক্রেডিট হয়। পরেরটা দেখো অফিসের জন্য একটি আলমারি ক্রয় করা হলো, তার মানে এটা একটা আসবাবপত্র বা অফিস সরঞ্জাম। অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, তাহলে একটা সম্পদ, দেখো এখানে হিসাব খাত কোনটা, একটা হচ্ছে আসবাবপত্র আর একটা হচ্ছে নগদান হিসাব, একটা আসবাবপত্র আর একটা কি নগদান হিসাব। তো আসবাবপত্র তো সম্পদ, আবার নগদান হিসাবও সম্পদ, তার মানে তুমি যে নগদ টাকা দিয়ে কিনতেছো তোমার আসবাবপত্র নামক একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর নগদ নামক একটা সম্পদ হ্রাস পাচ্ছে, তাহলে সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস। এইভাবে তুমি আধুনিক পদ্ধতিগুলো করে ফেলবা। এখানে দুইটা হোমওয়ার্ক দিব আমি, একটা হচ্ছে এই প্রবলেম 2 আর একটা হচ্ছে প্রবলেম 3। প্রবলেম 3 এটা হচ্ছে সনাতন এবং আধুনিক দুইটা পদ্ধতি একসাথে, সনাতন এবং আধুনিক, প্রথমে সনাতন করতে হবে পরে আধুনিক করতে হবে। তাহলে একটু কমেন্টস করে জানাও তো দ্রুত এটা পারবা কিনা তোমরা। আচ্ছা, সুভাষ আদাব জানিয়েছে, আদাব। এরপরে রনক জাহান সালাম জানিয়েছে। তোমরা একটু কমেন্টস করে জানাও যে অঙ্কটা পারবা কিনা।
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো একটু করে দিতে বলেছো, আমি একটু করাই দিই তাহলে। 3 নাম্বারটা দেখো, সনাতন আধুনিক পদ্ধতিতে একসাথে তুমি যদি একটু ছকটা দেখো তাহলে দেখবা যে শ্রেণী বিভাগ আর কারণ বা ব্যাখ্যা। শ্রেণী বিভাগের মধ্যে একটা সনাতন পদ্ধতি, একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। কারণ বা ব্যাখ্যার মধ্যে একটা সনাতন পদ্ধতি, একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। দুইটা একসাথে শেখানো আছে। তো চলো আমি একটু দেখি কিভাবে হবে। মিস্টার মহিউদ্দিন নগদ 50,000 টাকা ও 10,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে। দেখো দুইটা জিনিস, একটা নগদ টাকা, একটা হলো আসবাবপত্র, দুইটা জিনিস নিয়ে এই বেটা ব্যবসা শুরু করেছে। তাহলে এইখানে হিসাবের খাত কোনটা কোনটা? একটা হচ্ছে নগদ, একটা হচ্ছে আসবাবপত্র, আর একটা কি মূলধন। তো আমরা নগদ, আসবাবপত্র, মূলধন, আমরা জানি নগদ ডেবিট, আসবাবপত্র ডেবিট, আর মূলধন হচ্ছে ক্রেডিট। এখন এটা যদি শ্রেণী বিভাগ করতে যায়, প্রথমে সনাতন পদ্ধতিতে আসো। এই যে নগদ, এটা কিন্তু সম্পত্তিবাচক হিসাব, আসবাবপত্র সম্পত্তিবাচক হিসাব, আর মূলধনটা হলো ব্যক্তিবাচক হিসাব। তাহলে নগদ সম্পত্তিবাচক, আসবাবপত্র সম্পত্তিবাচক, মূলধন ব্যক্তিবাচক। আমরা সনাতন পদ্ধতিতে সম্পত্তিবাচক, সম্পত্তিবাচক, ব্যক্তিবাচক। এখন যদি আধুনিক পদ্ধতিতে যায়, আধুনিক পদ্ধতিতে হিসাব পাঁচ প্রকার। তাহলে এই নগদ আধুনিক পদ্ধতিতে কি হবে? সম্পদ হিসাব। আসবাবপত্র এটাও সম্পদ হিসাব। আর মূলধন এটা হলো সত্ত্বাধিকার হিসাব বা মালিকানা সত্ত্ব হিসাব। বুঝতে পেরেছ? তাহলে সনাতন পদ্ধতিতে ব্যাখ্যা কি দিবা? সম্পত্তি আমরা ডেবিট করেছি, সম্পত্তি যদি আসে ডেবিট হয়, তাহলে কি কি আসছে? নগদ টাকাও আসছে, আসবাবপত্রও আসছে, দুইটাই আসছে। নগদ টাকা আসবাবপত্র আসছে, তাহলে এই জন্য ডেবিট। আর মূলধন হিসাব ক্রেডিট করেছি কেন? কারণ এটা হলো সুবিধা প্রদানকারী, এটা হলো সুবিধা প্রদানকারী, এই জন্য ক্রেডিট হয়েছে। এবার যদি আধুনিক পদ্ধতিতে যাই, তাহলে নগদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আসবাবপত্র এটাও সম্পদ, এটাও বৃদ্ধি পাচ্ছে, আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, এই জন্য মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। মূলধন মালিকানা সত্ত্বের অংশ, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, এই জন্য সত্ত্বাধিকার বৃদ্ধি। তাহলে একই ছকের মধ্যে আমরা সনাতন আধুনিক করে ফেলতে পারি। পরেরটা দেখো, প্রাইম ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা। প্রাইম ব্যাংক 20,000 টাকা জমা দিয়ে হিসাব খুলেছো, তাহলে ব্যাংক হিসাব একটা আর নগদ হিসাব একটা, দুইটা হিসাব খাত। চলো আমরা দেখি, একটা প্রাইম ব্যাংক, একটা নগদান হিসাব। প্রাইম ব্যাংক ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই যে প্রাইম ব্যাংক, যেহেতু নাম আছে, এটা ব্যক্তিবাচক হিসাব, আর নগদ এটা সম্পত্তিবাচক হিসাব, এটা হচ্ছে সনাতন পদ্ধতিতে। কিন্তু যখন আমি আধুনিক পদ্ধতিতে করব, এই প্রাইম ব্যাংক ব্যাংক হিসাব এটা সম্পদ হিসাব। আধুনিক পদ্ধতিতে এটা কি? সম্পদ হিসাব। সনাতন পদ্ধতিতে এটা ব্যক্তিবাচক হিসাব, কিন্তু আধুনিক পদ্ধতিতে ব্যাংক সম্পদ হিসাব, মনে রাখবা। আবার নগদ টাকা এটাও সম্পদ হিসাব। তার মানে হলো, যদি আমি সনাতন পদ্ধতিতে যাই, ব্যক্তিবাচক হিসাব এটা সুবিধা গ্রহণ করছে। কে সুবিধা গ্রহণ করছে? ব্যাংক সুবিধা গ্রহণ করছে, প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকে টাকা জমা দিচ্ছি, প্রাইম ব্যাংক সুবিধা গ্রহণ করছে। আর নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে সম্পদ চলে গেলে ক্রেডিট হয়। আবার যদি আধুনিক পদ্ধতিতে যায়, আধুনিক পদ্ধতিতে দুইটাই সম্পদ, ব্যাংকও সম্পদ, নগদ টাকাও সম্পদ। তার মানে একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, একটা সম্পদ হ্রাস পাচ্ছে। এইভাবে একই ছকের মধ্যে দুইটা তোমাকে করতে হবে। তাহলে বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও তো, একই ছকের মধ্যে এটা পারতেছো বা পারবা কিনা। ওকে, ঠিক আছে, পারতেছো। এখন দেখো 3 নাম্বারটা, মিস্টার সোভানের নিকট হতে ধারে পণ্য ক্রয় 8,000 টাকা। সোভানের নিকট হতে ধারে পণ্য ক্রয়, তাহলে ধারে পণ্য যদি ক্রয় করো, একটু খেয়াল করো, ক্রয় করলে ক্রয় হিসাব আসে। আর কার কাছ থেকে কিনতেছো? সোভানের কাছ থেকে। ক্রয় আর সোভান, তাহলে ক্রয় হিসাব সনাতন পদ্ধতি, এটা নামিক হিসাব। আর নামিক হিসাব তার মানে কি? এটা একটা খরচ বৃদ্ধি পাচ্ছে না, ব্যবসায়ের খরচ বৃদ্ধি পাচ্ছে, এই জন্য ডেবিট হয়েছে। আর মিস্টার সোভান এই হচ্ছে, যেহেতু নাম আছে, ব্যক্তিবাচক হিসাব। আর ব্যক্তিবাচক হিসাবে হচ্ছে সুবিধা প্রদানকারী হলে ক্রেডিট। ক্রেডিট কখন হয়? সুবিধা প্রদান করলে। এখন আমি যদি আধুনিক পদ্ধতিতে যাই, তাহলে ক্রয় হিসাব এটা হচ্ছে ব্যয় হিসাব, ব্যয় হবে। হ্যাঁ, ক্রয় হিসাব, ব্যয় হিসাব। আর সোভান হচ্ছে দায় হিসাব। ক্রয় হিসাব, ব্যয় হিসাব, দায় হিসাব। দেখো, ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি। তাহলে এইভাবে আমাদের মোটামুটি শেষ করে ফেলতে হবে এগুলো, ঠিক আছে?
তো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই আধুনিক পদ্ধতিতে এই ডেবিট ক্রেডিট নির্ণয় এই 2 আর 3 তোমরা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করে ফেলবা। ঠিক আছে? আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করাবো পরবর্তী ক্লাসগুলোতে। আর নিয়মিতভাবে তোমরা ক্লাসগুলো একটু করো, মিস করো না। আ তোমরা হচ্ছে অনেকের পরীক্ষা চলছে হয়তোবা। তো পরীক্ষা তোমরা একটু শেষ করে ক্লাসগুলো একটু নিয়মিত প্র্যাকটিস করো। ঠিক আছে? তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।